আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 4 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আম্মুর কসম করে বলছি সব কয়টাকে এখানে কেটে রেখে দেব, হয় যদি আমার মরণ তাও ওদের দেখে নিব। তবে একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি, আম্মু আমাকে এখানে নিজের সাহস জোগাতে পাঠিয়েছেন, কিন্তু মৃত্যুর মুখে রেখে কেন? সকালে ঘুম থেকে উঠে মন খারাপ করে বিছানার ওপর বসে আছে আর চিন্তা করছি, আচ্ছা আম্মু কি সত্যি কারোর ওপর রাগ করতে পারেনি? মানুষ যা ইচ্ছা করে আমাকে তাই বলে, কেন জানি নিজেকে আজকে অসহায় লাগছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনলাম, দেখি সুমন এসেছে। চল আমার সাথে। সুমন আমাকে হলরুমে নিয়ে গেল। সেখানে সুমনের পরিবার সবাই আছে, শুধু আখিকে চোখে পড়ছে না। সবাই কেমন একটা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কাকা, খুব মায়া লাগছে রে তোরে দেখে। আমি বললাম, মিথ্যা বলে আমাকে এখানে নিয়ে এলে লজ্জা করলো না? ঠাস করে কাকা একটা চোর দিয়ে বলল, তোরে তো এখানেই মেরে ফেলতাম। আমি বললাম, মার কথা শুনে আমি আপনাকে অনেক সম্মান করতাম, আর আম্মু বলেছে দেখে আমি এখানে আসছি, কিন্তু আপনার পিছনে যে এই রূপ লুকিয়ে আছে তা আমি জানতাম না। খারাপ না, যখন তোর দাদা আমার বন্ধুকে মেরে ফেললো তখন তোর এই যুক্তি কই ছিল রে? একসাথে উঠা বসা ছিল আমাদের। নিজের চোখের সামনে তোর দাদা আমার বন্ধুকে মেরে ফেলেছে। তোর দ্বারা মারা গিয়েছে দেখে মনে করিস না তোরা কেউ বাঁচতে পারবি। কাউকে ছাড়বো না আমি। আমি বললাম, এক হাতে কখনো তালি বাজে না, এটা তো জানেন। দাদার গুণ তোর ভিতরে আছে, তবে তোর সাহস নেই, শুধু এইটুকুই পার্থক্য। আমি বললাম, যদি আমি এবার যেতে পারি, আমার আম্মু হয়তো আপনাকে ছাড়বে না। কাকা বলল, এই জন্যই তো তোকে মেরে ফেলবো, তোর মাকে বুলিয়ে বালিয়ে এখানে নিয়ে আসবো। আমি বললাম, আমার আম্মুকে হয়তো তুই এখানেও চিনিস না। আখি বলল, এতে চিনে কি হয়ে যাবে? মারবো তোর চরিত্র সম্পর্কে জেনেও আমার কি করব? সরাসরি গুলি করে ওপরে পাঠিয়ে দেব, পরে যা হবার হবয়ে দেখা যাবে। আখিকে দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আখি একদম মেয়ের রূপ পাল্টে ফেলেছে। ওকে দেখলে যে কেউ বলবে ছেলে। কিরে, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি বললাম, রূপ তো ভালোই বদলে করতে পারিস। সুমন বলল, আপু এত কথা বলে সময় নষ্ট করতে পারবো না। এদিকে মনে হয় রাসেল ভাইয়াও অপেক্ষা করছে। আখি বলল, ও তাই তো, এই তাড়াতাড়ি চল। কাকা বলল, আরে ছেলেটা সেই রাত থেকে কিছু খায়নি, কিছু খেতে দে। কাঁচা মাংস আছে নাকি আমাদের ঘরে? আখি বলল, মরার পর ভালো করে খাবি। ও ছোট একটা বেশি তো ভুলে গিয়েছে। সুমন আমার রুম থেকে বাটিটা নিয়ে আইতো। সুমন হাতে করে একটা বাটি নিয়ে আসলো। আমার শরীর থেকে শার্টটা খুলে ফেললো। সবাই মিলে আমার শরীরে মরিচের গুঁড়া দিয়ে সাজিয়ে দিতে লাগলো, আর এদিকে আমার শরীর জ্বলতে আগুনের মতো জ্বলতে লাগলো। আখি বলল, খুব কষ্ট হচ্ছে না রে তোর? সামনে আরো কষ্ট দিয়ে তোরে মারা হবে, শুধু দেখতে থাক। আখি আমাকে নিয়ে বাহিরে চলে গেল। দেখি একটা খোলামেলো ট্রাক, আর সেই ট্রাকে যে মেয়েটা আমাকে ট্রেনের ভিতরে মারতে চাচ্ছিল, সেই মেয়েটা একটা চেয়ার নিয়ে বসে আছে, আর কিছু মানুষ নাচানাচি করছে। আজকে নাকি তাদের খুশির দিন। আরে আয় আয়, তোর জন্য আমি অপেক্ষা করছি। আমাকে ওরা সবাই খোলা পুতুল বানিয়ে ফেলেছে, যেভাবে বলছে সেভাবে আমাকে নাচাচ্ছে। আখি বলল, কি কি অবস্থা তোর রে? অনেক অনেক খুশি আজকে আমি। বাবার খুনির পরিবারের একজনকে মারতে পারবো আজকে। আমি বললাম, মেয়েদের এই খুন খারাপের মানায় না, জানিস না তুই? বাবা, তুই তো দেখি আজকে জ্ঞান দেওয়া শুরু করলে। আমি বললাম, আমাকে মেরে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? পরিবারকে যতক্ষণ পর্যন্ত না মারতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না, আর এরপরে আমার শাস্তি হবে। আমি এখন বললাম, এখনো অনেক সময় বাকি আছে, বলা তো যায় না কার কখন সময় আসে। তোরে তো ট্রেনের মাঝেই মেরে দিতাম, কিন্তু আখি বলল, অনুষ্ঠানে সবার সামনে তোকে মেরে প্রতিশোধ নেব। আখি বলল, তবে তুই যাই বলিস, ছেলেটা কিন্তু সুন্দর আছে। সুন্দর সেক্স প্যাক বানিয়েছে দেখলি? বানাইলে কি হবে, এগুলা তো দাম নেই, এর ব্যবহার করতে শিখতে হবে। আর ও তো একটা বলদ। আরে তোর চোখ দিয়ে পানি পড়ছে কেন রে? আখি বলল, মরিচ ছুরি লাগিয়ে দিয়েছি, যে এত কিছু কিভাবে সহ্য করছে বুঝতে পারছি না আমি। এই এক কাজ করি, ওর সাথে কয়েকটা পিক নেই। আখি বলল, না থাক, এটা করিস না, বেচারি পরে আবার কি না কি ভাববেই। কিছুক্ষণ পর আমাকে এক জায়গায় নিয়ে এলো, দেখে মনে হচ্ছে অনেক মানুষের সমাবেশ এখানে। সবাই আনন্দ উল্লাসে নাচানাচি করছে। আমাদের নামতে দেখি সবাই ফুল ছিটিয়ে বরণ করছে। আখি বলল, আজকে মনে হয় পুরো খেলা জমবে। আমাকে একটা স্টেজে নিয়ে যাওয়া হলো। সেখানে লম্বা চুলা একটা ছেলে বসে আছে, মনে হলো এটাই রাসেল। রাসেলের সামনে যেতেই, এই আমার সামনে আজ পর্যন্ত কারো দাঁড়ানোর ক্ষমতা নেই, হাঁটু গিরে বসে পড়। আমিও তাই করলাম। তোর নামটা জানি কি? আখি বলল, ভাইয়া এর নাম রেদওয়ান। আখি,
তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আজকে ওকে আমি হাতের কাছে পাইছি। না ভাইয়া, এটা তো আমার কর্তব্য ছিল। আমি বললাম তোর এত কাহিনী দেখার সময় আমার নেই, মারার হলে মেরে দে। রাসেল বলল আমাকে তুই কি করে বললিস, তোর তো সাহস কম না। ভাইয়া তুই শুধু একবার বল, ওকে আমি এখানেই মেরে দেই। আরে একটু অপেক্ষা কর না, আমাদের সামনে একটা ছেলে লম্বা তলোয়ার রেখে গেল, একদম চিকচিক করছে নতুন। তুই আজকে বাঁচতে পারবি না, এটা শিওর। তোরে বাঁচার ইচ্ছা হচ্ছে না? আমি বললাম আমার চোখের সামনে আমি নিজের মৃত্যু দেখছি, আবার তুই আমাকে কি মারবি রে? রাসেল বলল এই শালা তোর আসলেই হিজড়া। আমি বললাম দেখ যা করার কর, আমি কিছু বলবো না, তবে আমার সামনে সম্মানের ওপর আঘাত করবি না। আমি ভয় পাইছি রে। এই তোরা সবাই দেখ, আমি ভয় পাইছি, ও আমাকে মেরে ফেলবে, আমাকে তোরা কেউ বাঁচা রে। হাসির রুল পড়ে গেল রাসেলের কথা শুনে। আচ্ছা তুই কেন মানুষের ওপর রাগ করিস না জানতে পারি? আমি বললাম ভালো মানুষের দাম নেই, আজকাল এখন বুঝতে পারছিস? তোর মতো কুকুর হওয়ার দরকার ছিল, তাহলে হয়তো এখানে বাঁচতে পারতাম। আমাকে কুকুর বললে তাতে আমি কিছু মনে করি নাই, মরার পর তোর মাংস রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো, এটা শিওর। আচ্ছা তোর কি একটু রাগ হচ্ছে না? আমি বললাম বিনা অপরাধে আমাকে মারবি, এজন্যই একটু রাগ হচ্ছে। আর রাসেল বলল কই, আমি তো দেখতে পাচ্ছি না। হিজড়ার বাচ্চা হিজড়া। আমি চোখ বন্ধ করে নিলাম রাসেলের কথা শুনে। আরে চোখ বন্ধ করলি কেন, রাগ হচ্ছে? শোন, তুই মরার পর তোর মা আর তোর বোনকে, তোর বাবাকে বুঝিয়ে এখানে এনে ওদেরকেও এভাবে মারব, তবে এর থেকেও আরো বেশি অপমান করে। কি রে কথা বলছিস না কেন? আচ্ছা আমার কেন জানি সন্দেহ হচ্ছে, তুই কি আজও কোনো পুরুষ নাকি হিজড়া? কি রে তোরা সবাই কি বলিস? বাহির থেকে আওয়াজ আসলো ঠিক ঠিক বস। চোখ খুললে আর কোনো কথা বললো না। বসা থেকে উঠে সামনে থাকা তার তরোয়াল নিয়ে সেকেন্ডের ভিতরে রাসেলের গলায় বসিয়ে দিলাম। ওর কল্লাটা ছিটকে নিচে পড়ে গেল। আশেপাশে পরিবেশ একদম নীরব হয়ে গেল। আমার রাগ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমাকে হিজড়া বলে আমার পরিবারকে অপমান করিস, তাও আবার আমি বেঁচে থাকতে? আমার সামনে? পিছনে ফিরে আখি আর মেয়েটা গলা ধরে শূন্য তুলে ফেললাম। আমি বললাম অনেক সহ্য করেছি তোদের কাহিনী, আর সহ্য করব না। আমি হিজড়া না, আমাকে সন্দেহ হয়। দিচ্ছে না তোর ভাইকে তোরে? দেখ এখন কেমন লাগে, একেবারে জীবনের ঘুম পাড়িয়ে দিয়েছি। সব কিছুর একটা সীমা আছে, আমি আর কত এসব তাকিয়ে তাকিয়ে দেখব। এখন দেখ আমার কেমন পাওয়ার, আমাকে রাগিয়ে দেওয়ার ফল দেখ। ওরা বাঁচার জন্য পাগুলো ছুড়াছুড়ি করছেন। আখিকে লাথি দিয়ে দূরে ফেলে দিলাম, আর রাসেলের বোনকে রাসেলের ওপরে ফেলে দিলাম। দেখ নিজের চোখে দেখ তোর ভাইয়ের মৃত্যু। সামনে পড়ে থাকা লাঠিটা নিয়ে আখি আর রাসেলের বোনকে ইচ্ছামতো মারতে লাগলাম। আমাকে মারবি না, আমার পরিবারকে মারবি? এই কোনো শালা আসবি, আয় দেখি তোদের কত দম। চোখ দিয়ে আমার আগুন বের হচ্ছে। হঠাৎ পিছনে থেকে একটা মেয়ে আমার হাত ধরে ফেললো। আমি বললাম তোরে তো। তাকিয়ে দেখি আখির চাচাতো বোন আমার হাত ধরে আছে। ভাইয়া ওদের আর মারবেন না, মারা যাবে। আমি বললাম ওদের তো। আমি লাফ দিয়ে নিচে নেমে রাসেলের মাথাটা হাতে নিয়ে ওর বোনের হাতে ধরিয়ে দিলাম। নে এখন মজা করে আমাকে মারবি না? আমি তো প্রস্তুত ছিলাম মরার জন্য, কিন্তু তোরা আমাকে মরতে দিলি না। এখন দেখ তোর ভাইয়াকে আমি নিজের হাতে মারছি, কি করবি রে আমার? হঠাৎ পিছন থেকে মাথায় কে জানি আঘাত করলো। পিছনে ঘুরে যাওয়ার আগেই পড়ে গেলাম জ্ঞান হারিয়ে। তবে একটা কথা স্পষ্ট শুনতে পারছি, ছাড়বো না আমি কাউকে। পালিয়ে কই যাবে? যখন একটু তাকানোর শক্তি পেলাম তখন আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কই আছি, কিন্তু ট্রেনের রাস্তার ওপর শুয়ে আছি। এটা দেখে খুব অবাক হলাম। ট্রেনের হর্নের শব্দ পৌঁছে গিয়েছে, মনে হচ্ছে কাছাকাছি ট্রেন চলে আসছে। শরীরের যতটুকু শক্তি ছিল সবটা দিয়ে রাস্তা থেকে সরে গেলাম, আর এর মুহূর্তেই ট্রেন চলে গেল। যাক কোনো মতে বাঁচতে পারলাম। হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথার অনুভূতি পেতে লাগলাম। তাকিয়ে দেখি বুকের বাঁ পাশটা থেকে রক্ত বের হচ্ছে। একটা বুলেট আঘাত করেছে বুকের ভিতরে। আমাকে গুলি করা হয়েছে বুঝতে পারছি। যে করেই হোক এখন আমাকে হসপিটালে যেতে হবে, নইলে মনে হয় এখানেই মারা যাব। আমার শরীরে মরিচ থাকার কারণে অনেক জ্বালা পোড়া করছে। আস্তে আস্তে উঠার চেষ্টা করলাম। শরীরে একটুকু শক্তিও নেই যে কোনো দিকে হেঁটে যাব, তাও উঠে হাঁটার চেষ্টা করছি। এই তো সামনে একটা ছোট্ট গ্রাম দেখা যায়। কোনো মতে গ্রামের দিকে গেলাম। গিয়ে দেখি কিছু ছেলে মেয়ে খেলা করছে। আমাকে দেখে ওরা বলল এই দেখ পাগল এসেছে। পাগল পাগল, দেখ দেখ সবাই। হায় রে কপাল, এখন আমাকে ওরা রাস্তার পাগল বানিয়ে দিল। হেঁটে হেঁটে একটা বাড়ির
সামনে গেলাম আর ছেলে মেয়েগুলা আমাকে পাগল পাগল বলে পিছু পিছু আসছে। দেখি একজন বয়স্ক মহিলা বসে বসে পান চিবাচ্ছে। আমি বললাম, আন্টি আমাকে একটা হেল্প করবেন? একটু জোরেই বললাম। এই পাগল পাগল ছাগল কোথা থেকে আসে বুঝি না, মাফ করো বাবা, তোমাকে খাওয়ানোর মতো ঘরে কিছুই নেই আমার। আমি বললাম, আরে এমন কিছু না, শুধু আপনার ফোনটা একটু দিবেন, 1 মিনিট কথা বলবো। পাগল তো দেখি সেই রকম যুক্তি দিতে পারে। ফোনটা হাতে নিয়ে পালিয়ে যেতাম। এখন আমার সেই অবস্থা। কেউ দেখলে পাগল বলবে, এটাই স্বাভাবিক। বিশ্বাস করেন আন্টি, খুব বড় একটা বিপদে পড়েছি। আর আমি পাগল নয়, অসহায় তাকিয়ে দৃষ্টিতে বললাম। পাগল কি আর বলে আমি পাগল? এই ছেলেমেয়েরা তোমরা তাকিয়ে দেখছো কি? ওকে এখান থেকে তাড়িয়ে দাও। হঠাৎ একটা মেয়ে বের হয়ে বলল, এই তোমরা থামো থামো, একদম ওনার গায়ে কেউ হাত দিবে না। মেয়েটা দেখতে আমার বোনের বয়সী। মেয়েটা আমার কাছে এসে বলল, কি হয়েছে ভাইয়া? আর আপনাকে দেখি তো পাগল মনে হয় না। শরীরে এত রক্ত কেন আপনার? আর বুকের মধ্যে একটা কিসের আঘাত? আমি বললাম, আমাকে গুলি করা হয়েছে, এই জন্যই রক্ত বের হচ্ছে। আমাকে একটু হেল্প করেন, শুধু একটা ফোন করব। আপনার মোবাইলটা একটু দিবেন? মেয়েটা আমার কাছে ফোনটা দিয়ে বলল, তাড়াতাড়ি করুন, আপনার তো অনেক ব্লাড বের হচ্ছে। আম্মুর নম্বরটা তুলে কল দিলাম। ফোন ধরতে আম্মু বলল, এই থানা থেকে বলছি, আপনি কে আর কোন দরকার আছে আমাকে দিয়ে? আমি বললাম, আম্মু আমি। আম্মু বলল, রেদওয়ান তুই তুই কই আছিস? তুই 2 দিন ধরে তোকে খোঁজ খবর কিচ্ছু নেই। ওরা আবার তোরে কিছু করে নাই তো? আমার খুব চিন্তা হচ্ছে তোর জন্য। আমি বললাম, এত কথার উত্তর দিতে পারবো না আমি আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে, মনে যেন একটু পর পর মারা যাব। বুকের মাঝে একটা বুলেট এখনো ঢুকানো আছে, শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। জানি না আমার বাঁচার সম্ভাবনা কতটুকু, আর ব্যথা তো সহ্য করছি। কি ওরা তোরে কি করেছে? আর তুই এখন কোথায়? তাড়াতাড়ি বল। আম্মু টেনশন নিয়ে বলল, কোথায় বোঝা যাচ্ছে? আমি বললাম, আপু একটা কোন গ্রাম এটা? জি ভাইয়া, এটাকে বলা হয় নেত্রকোনার রাজবাড়ি। আমি বললাম, কি বললে? আপনাদের বাড়ির খোঁজ পাবে? পান ব্যবসায়ী খোকন মিয়া বললেই চিনবে সবাই। আম্মু বলল, আমাকে আর বলতে হবে না, আমি শুনছি। কিছুক্ষণ পর এখনকার পুলিশ তোরে নিয়ে আসবে হাসপাতালে। তুই কোনো চিন্তা করিস না, আমি আমার ছেলেকে কখনো মরতে দিব না। আমি আসছি বাবা, একটু অপেক্ষা কর। আমি বললাম, তাড়াতাড়ি আসো আম্মু। ফোনটা কেটে মেয়েটার হাতে দিয়ে নিচে বসে পড়লাম। ভাইয়া আপনার খুব কষ্ট হচ্ছে না? আমি বললাম, তবে কি করার, সহ্য করতেই হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে হয়তো আমাকে এখানেই মরতে হতো। কেন জানি আপনাকে আমার দেখে পাগল মনে হলো না, কিন্তু আপনার এই অবস্থা কি করে? আমি বললাম, অনেক বড় কাহিনী, আরেকদিন দেখা হলে বলবো। আপনাকে আমি হসপিটালে নিয়ে যাব, চলেন আমার সাথে। আমি বললাম, আরে লাগবে না আপু, পুলিশ আছে। ও মা, পুলিশ কেন? আমি বললাম, ভয় পাবেন না, আমার আম্মু পুলিশ অফিসার। বুঝে গিয়েছি, কিন্তু আপনার শরীরে এসব লাল লাল যা দেখা যায় এগুলা কি? আমি বললাম, মরিচের গুঁড়া মিশিয়ে দেওয়া হয়েছে আমার শরীরে। কি? আমি বললাম, মেয়েটা এটা শুনে দৌড়ে কোথা থেকে চলে গেল। কিছুক্ষণ পরে একটা বালতি পানি এনে আমার দিকে ছুঁড়ে দিল, যার কারণে শরীরের সব কিছু পরিষ্কার হয়ে গেল। আমি বললাম, ধন্যবাদ আপু। এই তো পুলিশও এসে গেল। এক অফিসার আমার কাছে এসে বলল, আপনি রেদওয়ান? আমি বললাম, জি। আম্মু আপনাদের পাঠিয়েছেন না? কোনো কথা বললেন না। আপনার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি গাড়িতে উঠেন, আপনার কিছু হয়ে ম্যাম আমাদের ছাড়বে না। আমি গাড়িতে উঠে বসিয়ে, ভালো থাকবেন আপু, আবার হয়তো আপনার সাথে দেখা হবে। মেয়েটা হাত বাড়িয়ে আমাকে বিদায় জানিয়ে দিল। তবে ওর হাতে একটু ট্যাটু দেখতে পেলাম, যেটা আমি আখের মুখের নিচে দেখেছি। এই রহস্য হয়তো আমি এই মেয়েটার কাছ থেকে জানতে পারবো। আগে তো বেঁচে নেই। হসপিটালে আমাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো সরাসরি। যখন আমার জ্ঞান ফিরল, ডাক্তার বলল, সঠিক সময়ে আপনি না আসলে হয়তো ব্লাডের অভাবে মারা যেতেন। একটু পর একটা অফিসার এসে বলল, কি অবস্থা, ভালো আছো এখন? আমি বললাম, জি ভাইয়া, অনেকটাই ভালো আছি। আম্মু কি আসবে এখানে? চিন্তা করো না, একটু পরেই উনি এসে যাবেন। আচ্ছা তোমার কি হয়েছিল বলতে পারবে? আমি বললাম, আপনি আমাকে সাহায্য করেছেন এটাই অনেক, তবে আমার কিভাবে কি হয়েছে এটা জানতে চাইবেন না? আচ্ছা সমস্যা নেই। তোমার মাকে তো তুমি চিনো, উনি কতটা রাগী, এসে আমাদের বকাবকিও করতে পারে। আমি বললাম, আমি আছি তো, চিন্তা করতে হবে না। আমার একটু প্রমোশন দরকার, ঘরে ছেলে মেয়ে আছে, এইটার টাকাই হয় না। যদি তোমার মাকে বলো একটু। আমি বললাম, আম্মু পুলিশ হয়তো কিছু হয়েছে, ওনার ওপর লোভের পর্যন্ত হাত আছে, কখন কি করতে হয় উনি খুব ভালো করেই জানেন। আমি বললাম, থাক থাক, আর বলতে হবে না, এত টাকা দিয়ে কি হবে করবেন? হ্যাঁ, আমার আবার প্রমোশন লাগে। এই তো ম্যাডাম এসে গিয়েছেন। আম্মু গাড়ি থেকে নেমে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আম্মু বলল, বাবা এসব
কিভাবে হলো? তোরে কে কি করেছে বল, ওদের ঘর থেকে টেনে বের করে মারবো। আমি বললাম আম্মু এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না, যদি আমি মারা যেতাম। বাবা এসব অলক্ষী কথা একদম মুখে আনবি না। মাহিকে দেখি আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম কি রে মাহি, ভালো আছিস তুই? মাহি বলল আমি আরও আগে আম্মুকে বলেছি আমি ভাইয়ার কাছে যাই, কিন্তু উনি আমাকে যেতেই দেয়নি। আজকে যদি তোর কিছু হয়ে যেত? আম্মু আমার কপালে হাত দিয়ে বলল বাবা এসব কিভাবে হলো একটু বলবি? আমি বললাম আম্মু আগে আমাকে একটু সুস্থ হতে দাও, পরে বলি। আম্মু বলল তোর যখন ইচ্ছা তখন বলিস, কেমন? হঠাৎ এক সাইডে সুমনের মতো কাউকে দেখলাম, বুঝে গেলাম ওরা হয়তো জেনে গিয়েছে আমি এখনো বেঁচে আছি। ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। সাপকে ঠিকই মেরে ফেলেছি, কিন্তু সাপের বাচ্চাদের যে আমার মারা উচিত ছিল, এটা তখন মাথায় ছিল না আমার। এক সময় সাপের বাচ্চাগুলো বড় হয় আমাকে খুঁজবে মারার জন্য, আমিও দেখব আমি থাকতে ওরা কিভাবে আমার পরিবারের গায়ে হাত তুলে। আগে আমাকে সুস্থ হতে দে। তোদের জন্য যেহেতু খুনি হয়েছে, তাহলে তোরা কিভাবে যে আমাদের হাত থেকে বাঁচবে এটাও আমি দেখতে চাই। আমি বললাম আম্মু আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না। মাহি বলল হঠাৎ তোর কি হলো, এমন ছটফট করছিস কেন? আমি বললাম পরে বলবো আম্মু, এখন আমি কি বলছিস সেটা করো। অফিসার আমার ছেলেকে ধরে গাড়িতে তুলে নিয়ে আসো। আম্মুর কথা মতো ওরা আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে গেল। আম্মু বলল তুই একটু অপেক্ষা কর, আমি নির্ভয়ের ঝামেলাগুলো মিটিয়ে আসি। আরে ম্যাম আমি থাকতে আপনি কেন? আপনি চলে যান, আমি এসব দেখে নেব, শুধু ভাইয়া একটু। আমি বললাম ওকে আমি দেখে নেব, তুমি চিন্তা করো না। আম্মু বলল কি রে বাবা? আমি বললাম কিছু না মা, পরে তোমাকে বলবো, আগে চলো। আম্মু ড্রাইভিং করছে আর আমি আর মাহি পিছনে বসে আছি। মাহি বলল ভাই সত্যি তোর গায়ে কে হাত তুলেছে? আমি বললাম থাক বোন, পরে বলবো। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।